সুপ্রিয় দর্শক শ্রোতা, তুরস্কের ইস্তানবুল থেকে আপনাদের সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়ালিদ বিন সিরাজ। আমার এই ইনসাইটস উইথ ওয়ালিদ চ্যানেলে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে এখন থেকে নিয়মিত থাকার চেষ্টা করব। বিশ্বের বিভিন্ন জায়গার বিভিন্ন খবর, বিশ্লেষণ এবং কূটনৈতিক, ভূরাজনৈতিক এবং আঞ্চলিক সংবাদগুলো এবং এই সংবাদগুলোর বিশ্লেষণমূলক আলোচনা নিয়ে আশা করি আপনারাও আমার সঙ্গে থাকবেন। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে তুরস্কের রাজনৈতিক ব্যবস্থাতে নির্বাচন ব্যবস্থাটি পিআর পদ্ধতিতে হয়ে থাকে এবং এটি আসলে কিভাবে হয়ে থাকে। কিছুদিন আগে আমি দেখতে পেলাম যে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে বাংলাদেশে, বেশ কিছু লেখালেখি হচ্ছে তুরস্কের এই পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থাটি নিয়ে এবং এর আলোচনা সমালোচনা ব্যাপক পরিমাণে হচ্ছে। এর মধ্যে বেশিরভাগই আসলে ভুল। আমি আমাদের দর্শক শ্রোতাদের খুব সহজভাবে বোঝার জন্য ব্যাপারটি একেবারে ভেঙে বিশ্লেষণ করতে চাচ্ছি। প্রথমত, পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচন তুরস্কে হয়ে থাকে 1960 সাল থেকে। এটির যে কোনো ব্যবস্থার যেরকম সুফল এবং কিছু সমস্যা রয়েছে, পিআর পদ্ধতির নির্বাচনের ক্ষেত্রেও একই। কিন্তু তুরস্কের ক্ষেত্রে এই ব্যবস্থাটি কিভাবে কার্যকরী হচ্ছে এবং কিভাবে সফলতা পেয়েছে সেটিও আমি ব্যাখ্যা করব। তো প্রথমে বলে নিই, তুরস্কের পিআর পদ্ধতি বা ক্লোজড সিস্টেম ডিহন মেথড পিআর পদ্ধতি জিনিসটা কি, যেটি তুরস্কে প্রচলিত রয়েছে। কেস স্টাডি হিসেবে আমরা ইস্তানবুল শহরের যে 98টি সিট রয়েছে পার্লামেন্টে, যেহেতু তুরস্কের প্রায় 1/4 কাছাকাছি, 1/5 কাছাকাছি জনগণ ইস্তানবুলে বসবাস করে, তাই ইস্তানবুলে 98টি সিট রয়েছে তুরস্কের 600 সংখ্যা বিশিষ্ট পার্লামেন্টে। তো এখন এই 98টি সিটকে ইস্তানবুলে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ ইস্তানবুল, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ আঞ্চলিকভাবে 3টি অঞ্চল রয়েছে। বোঝার সুবিধার্থে ধরে নিচ্ছি যে ইস্তানবুল প্রথম যে অঞ্চলটি, এটিতে 30টি সিট রয়েছে। আমি গণমাধ্যমগুলোতে দেখলাম যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, বিশেষ করে গণমাধ্যম বলার ভুল হবে, সেখানে দেখলাম যে বলছে যে এই পিআর পদ্ধতির একটি খারাপ বৈশিষ্ট্য হলো যে যোগ্য ব্যক্তিকে চেনা যাচ্ছে না, অর্থাৎ দলকে আমলে নিয়ে ভোট প্রয়োগ করতে হচ্ছে ভোটারদের। কথাটি সত্য নয়। ক্লোজড সিস্টেমে যেটি হয়ে থাকে সেটি হচ্ছে, ধরেন 3টি বা 4টি দল রয়েছে, দল এ, দল বি, দল সি এবং দল ডি, এবং প্রথম অঞ্চলে ইস্তানবুলের 30টি সিট রয়েছে। এই দল এ 30 জন কন্টেন্ডারকে দাঁড়া করাবে, দল বিও তাদের পছন্দ অনুযায়ী 30 জন কন্টেন্ডারকে বা অংশগ্রহণকারীকে এই ইলেকশনের জন্য তারা চয়ন করবে। দল সিও এবং দল ডিও একইভাবে তারা চয়ন করবে 30 জন করে, যেহেতু 30টা সিট রয়েছে। আচ্ছা, এখন দেখা গেল যে এই দলটি 30টার ভিতরে তারা 50% ভোট পেয়েছে। ও আরেকটু বলে নিই বোঝার ক্ষেত্রে, এ দল, বি দল, সি দল এবং ডি দল, প্রত্যেকটি দল কিন্তু তাদের পছন্দের যে 30 জন রয়েছে, এটি তারা ক্লোজ পদ্ধতিতে সিরিয়াল করে দিবে। অর্থাৎ প্রথম সিরিয়ালে যিনি, যদি তিনি হচ্ছে সবার প্রথম এমপি নির্বাচিত হবে। অর্থাৎ আরেকটু খোলাখুলিভাবে যদি বলি, ধরেন যে 30 জনের জন্য 1 নাম্বার প্রার্থী হচ্ছে ক ব্যক্তি, 2 নাম্বার প্রার্থী হচ্ছে খ ব্যক্তি, 3 নাম্বার প্রার্থী হচ্ছে গ ব্যক্তি, এইভাবে 30 জনের একটি সিরিয়াল করে দিবে। তো ধরেন এই দল 50% ভোট পেল নির্বাচনে, সহজ করে বোঝার জন্য বলছি। তাহলে ইস্তানবুলের প্রথম
ভৌগোলিক অঞ্চলে যে 30টি সিট রয়েছে তার 50% ভোট পাওয়ার কারণে প্রথম দলটি 15টি সিট নিয়ে নিবে। তাহলে কোন 15 জন নির্বাচিত হবে? প্রথম দলটির এ দলের যে প্রথম 15 জন রয়েছে তারা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়ে যাবে। বি দলটি ধরে নিচ্ছি যে 40% ভোট পেয়েছে, তাহলে বাকি যে 30-এর যে 40% থাকে তারা সেই অনুযায়ী ভোটটা পাবে। ধরুন এটি হতে পারে 12টি ভোট বা 14টি ভোট, 14টি সিট। তাহলে এই 14টি সিট তারা কিভাবে পাবে? কোন কোন ব্যক্তি নির্বাচিত হবে? তাদের যে সিরিয়াল অনুযায়ী প্রথম 14 জন 30 জনের ভিতরে সেই 14 জন নির্বাচিত হবে। কাজে এখানে ব্যক্তি চয়নের ক্ষেত্রেও কিন্তু আসলে ব্যক্তিকে উল্লেখ করে দিতে হচ্ছে পার্টিগুলোর। অর্থাৎ এ দল যখন তার 30 জন ব্যক্তিকে মনোনীত করবে ইস্তানবুল এক আঞ্চলিক বা ভৌগোলিক অঞ্চলের ইলেকশনে অংশগ্রহণ করার জন্য, তারা সেক্ষেত্রে একটি সিরিয়াল ম্যানেজ করবে, একটি সিরিয়াল অনুযায়ী দিবে। এখানে দেখা যায় যে তুরস্কে যে হেভিওয়েট নামগুলো রয়েছে যারা মূলত পরিচিত রাজনৈতিকভাবে তাদের বা কর্মকাণ্ডের কারণে কিংবা জনগণের সাথে সম্পৃক্ততার কারণে কিংবা বাণিজ্যিকভাবে কোনো বড় ধরনের কৃতিত্ব অর্জনের কারণে জনগণের কাছে পরিচিত যে হেভিওয়েট নামগুলো রয়েছে তাদেরকে সাধারণত প্রথমে দেয়া হয়, যাতে তারা নিশ্চিত রূপে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারে। তুরস্কের পার্লামেন্ট এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। তুরস্ক একটি ইউনিটারি রাষ্ট্র, কাজে এখানে 600 জনের যে পার্লামেন্টটি রয়েছে, যে তাদের যে সংসদটি রয়েছে, এই সংসদটি পিআর পদ্ধতিতে বা সংখ্যানুপাতিক ভিত্তিতে নির্বাচনের ফলাফল অনুযায়ী 600 জন মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হন। এবং প্রসেসটি হচ্ছে বা প্রক্রিয়াটি হচ্ছে এই সংখ্যানুপাতিক প্রক্রিয়াতে যে সিরিয়াল থাকে প্রথম 50 জন, এটি ব্যাপারটি এরকম না যে এই দলের নামে 50% ভোট পড়ে গেল, তারপর এই দলের যিনি প্রধান আছে তিনি তার সন্তান, তিনি তার চাচাতো ভাই, তিনি তার শালি, তিনি তার আত্মীয় স্বজনকে সেখান থেকে এমপি বানিয়ে দিতে পারবেন। বিষয়টি তা না। 30 জন নির্বাচনে অংশগ্রহণকারীকে তিনি জনসম্মুখে আগে নিয়ে এসে পরিচয় করিয়ে দিবেন এবং তাদেরকে কেন নির্বাচিত করা হলো, কেন চয়ন করা হলো তাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এ দলের পক্ষ থেকে। একই কাজটি বি দলও করবে, সি দলও করবে, ডি দলও করবে। আচ্ছা, এই গেল একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তুরস্কের পার্লামেন্টে 7%-এর একটি থ্রেশহোল্ড আছে। অর্থাৎ কোনো দল যদি 7%-এর নিচে ভোট পেয়ে থাকে তাহলে সেই দলের যে ভোট রয়েছে সেই ভোটগুলো সেই দল পার্লামেন্টে সিট পাবে না, যদি না সে অন্য আরেকটি দলের সাথে কোয়ালিশন করে নির্বাচনে অংশগ্রহণ না করে। কাজে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 7%-এর নিচে যে ভোটগুলো পেয়েছে একটি দল, ধরেন ডি দল 5% ভোট পেল, তাহলে 5% যে ভোট রয়েছে এই ভোটটি বাকি দলগুলো যে ভোট পেয়েছে, মনে করেন 5% পেল আর বাকি 3টি দল পেল, প্রথম দল পেল 50%, দ্বিতীয় দল পেল মনে করেন যে 30%, আর সি দল যেটি তারা পেল 15%, এই বা 25%। ঠিক আছে, 5% ভোট বাকি রয়ে গেল, আরেকটি ডি দল পেল 5%, কিন্তু তারা এই থ্রেশহোল্ডে আটকে যাওয়ার কারণে তারা এমপি পার্লামেন্টে পাঠাতে পারছে না। তখন এই যে 5% ভোট রয়েছে এটি আনুপাতিক হারে ওই দলগুলোর ভিতরে ভাগ হয়ে যাবে। অর্থাৎ যে দলটি 50% পেয়েছে সে 2.5% নিয়ে নিবে, তাহলে তার ভোট হয়ে গেল 52.5% এবং তার সিট সংখ্যাও 52.5% হবে পার্লামেন্টে। তো এইভাবে আসলে তুরস্কের নির্বাচনটি পরিচালিত হয়। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যদি কোনো দল কোয়ালিশন করে থাকে, যেমন এখানে ছোট দলগুলো যাদের ভোট 5% বা 7%-এর নিচে, তারা তখন কি করে? তারা তখন একটি কোয়ালিশন করে অথবা কোনো বড় দলের সাথে কোয়ালিশন করে নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনের পরে পার্লামেন্টে যে তারা তাদের নিজেদের যে রাজনীতি
রাজনৈতিক বয়ান রয়েছে সেটির চর্চা তারা কিন্তু করতে পারে, এবং তারা তখন ওই পার্টির থেকে কোয়ালিশন ভেঙে আলাদাভাবে, ধরেন তারা 3টা সিট পেল বা 5টা সিট পেল, তখন এই 5জন কিন্তু তাদের যে রাজনৈতিক বয়ান সেই বয়ানটির প্রচার করবে তুরস্কের পার্লামেন্টে। তো এইটা হচ্ছে, এইভাবে হচ্ছে তুরস্কের যে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি এটি পরিচালিত হয়। এখন এটির সুবিধা হচ্ছে যে এই পদ্ধতিতে আসলে কোনো ভোট বৃথা যাচ্ছে না। কিভাবে বৃথা যাচ্ছে না আমি একটু বুঝাই। ধরেন একটি অঞ্চলে এই যে এফপিটিপি পদ্ধতিতে কোনো একটি অঞ্চলে 4জন ব্যক্তি কন্টেন্ডার রয়েছে, 4জন কন্টেন্ডার রয়েছে, এর মধ্যে একজন 50% পেল, একজন 40, একজন 5, একজন 5, আর বাকি দুজন 5% করে পেল। তাহলে 50% যিনি, তিনি কিন্তু ওই সিটের এমপি হয়ে গেলেন। বাকি যে 50% তাদের কি হবে? তাদের ভোটটা মূল্যায়িত হচ্ছে না। দ্য আদার 50s পিআর পদ্ধতিতে কিন্তু তাদের ভোটটি মূল্যায়ন হওয়ার সুযোগ রয়েছে। আচ্ছা, অর্থাৎ তাদেরও একটি রিপ্রেজেন্টেশনের, একটি পার্লামেন্টে একটি রাস্তা উন্মুক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, এটি একটি সুবিধা। দ্বিতীয় সুবিধাটি কি? তুরস্কের পার্লামেন্ট কিন্তু শুধু এবং শুধুমাত্র আইন প্রণয়ন করে। তুরস্কের পার্লামেন্ট বাজেট প্রণয়ন করে, আইন প্রণয়ন করে, এই দুটি মূলত তাদের কাজ। এবং অন্যান্য কিছু নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্ত, যেমন তুরস্ক কোনো জায়গায় যদি কোনো তুরস্কের মূল ভূখণ্ডের বাহিরে যদি কোনো জায়গায় সৈন্য মোতায়েন করতে হয়, তাহলে সেটা পার্লামেন্টের মেজরিটি ভোট লাগে। তো এই ক্ষেত্রে তারা ভোটাভুটি করে একটি বিল পাশ করে। তো তুরস্কের পার্লামেন্টের মূল কাজ হচ্ছে বিল পাশ করা, অর্থাৎ আইন প্রণেতারা আইন প্রণয়নের কাজে ব্যস্ত। তারা তাদের যে কনস্টিটিউয়েন্সি রয়েছে, অর্থাৎ যেখান থেকে তারা নির্বাচিত হয়ে এসেছেন, সেখানকার উন্নতি, সেখানকার রাস্তাঘাটের অবস্থা, এগুলো তাদের বিষয় না। এগুলোর বিষয় হচ্ছে স্থানীয় সরকারের, অর্থাৎ সেখানে যে মিউনিসিপ্যালিটির গভর্নর রয়েছে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রয়েছেন, অথবা যে গভর্নর রয়েছে, তার দায়িত্ব হচ্ছে উন্নয়নগুলো করা। হ্যাঁ, কিন্তু পার্লামেন্ট উন্নয়নের রাস্তাটা কতটুকু উন্মুক্ত করবে, অর্থাৎ ব্যাংকিং ল অথবা অন্যান্য যে বাণিজ্যিক আইনগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা প্রণয়ন করতে পারে। সেগুলোকে তারা কিন্তু পার্লামেন্টের মতামত সাপেক্ষে তারা বাড়াতে পারে, কমাতে পারে। এই অধিকারটি পার্লামেন্টের রয়েছে। আচ্ছা, মূলত এই কথার সাথে আরেকটি কথা চলে আসে, যেটি আমি এই যে সামাজিক মাধ্যমগুলোতে পেয়েছি, সেটি হচ্ছে তুরস্কের এই পিআর ব্যবস্থার কারণে তুরস্কের হাল খুবই খারাপ, এবং তুরস্কের যে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনটি রয়েছে পিকেকে, এদের যে রাজনৈতিক যে পতাকাধারী দলটি রয়েছে, তারা এই পিআর পদ্ধতির কারণেই তারা আসলে সংসদে যেতে পেরেছে। আচ্ছা, এই কথাটি আসলে 100% ভুল কথা। পিআর পদ্ধতির অনেকগুলো খারাপ দিক আছে। যেমন একটি খারাপ দিক হচ্ছে, পিআর পদ্ধতি সবসময় বড় দলের কিছুটা হলেও পক্ষে যায়, ছোট দলগুলো কিছুটা বঞ্চিত হতে পারে। আবার একই সাথে পিআর পদ্ধতি সবাইকেই কিন্তু অংশগ্রহণ করার সুযোগ করে দেয়। দ্বিতীয় হচ্ছে, পিআর পদ্ধতি প্রেসিডেন্সিয়াল সিস্টেম, অর্থাৎ এক্সিকিউশন, লেজিসলেটিভ, অর্থাৎ পার্লামেন্ট ইলেকশন কিন্তু লেজিসলেটিভ ইলেকশন। প্রেসিডেন্ট ইলেকশন কিন্তু, প্রেসিডেন্ট হচ্ছে এক্সিকিউটিভ হেড তুরস্কের আইন অনুযায়ী বা তুরস্কের সংবিধান অনুযায়ী। এক্সিকিউটিভটা সম্পূর্ণরূপে জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে। কাজে এ কারণেই কিন্তু পিআর পদ্ধতিটি তুরস্কে সাকসেসফুল। কিন্তু যেই সকল দেশে এক্সিকিউশনের প্রধানকে পার্লামেন্ট নির্বাচিত করে, লেজিসলেশন নির্বাচিত করে, অর্থাৎ আমাদের দেশে বাংলাদেশে যেরকম অর্থাৎ সংসদ নির্বাচিত হয় এবং সংসদ হচ্ছে প্রধানমন্ত্রীকে নির্বাচিত করে এবং এইভাবে একটি সরকার গঠিত হয়, এই পদ্ধতিটি তুরস্কে নেই। তুরস্কে প্রধানমন্ত্রী নেই, রাষ্ট্রপতি রয়েছে। রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়, অর্থাৎ 5জন 6জন অংশগ্রহণকারী হতে পারে। সেক্ষেত্রে দেখা গেল যে 50%-এর নিচে
দেখা গেল যে ভোটের অনুপাত অনুযায়ী সর্বোচ্চ যে 2 ব্যক্তি রয়েছে তাদের ভিতরে আবার ভোটাভুটি হয়। এর মধ্যে যিনি বিজয়ী হন, অর্থাৎ এর মধ্যে 2 জন ব্যক্তির ভিতরে ভোটাভুটি হলে একজন তো অবশ্যই 50%-এর অধিক ভোট পাবেন। তাহলে তিনি একটি সরকার গঠন করেন এক্সিকিউশনের প্রধান হিসাবে। তো রাষ্ট্রপতি তখন মন্ত্রী পরিষদ নির্বাচন করেন। তিনি কাকে কাকে নির্বাচন করবেন তাদেরকে নিয়ে একটি মন্ত্রী পরিষদ নির্বাচিত হয়। এই পরিষদটি পার্লামেন্ট থেকে কনফিডেন্স ভোট নেয়, এটি তুরস্কে নেয়, কিন্তু পার্লামেন্ট মন্ত্রী পরিষদ কিংবা এক্সিকিউশনের প্রধান বা এক্সিকিউশন বডিটাকে চুজ করে না, জনগণ চুজ করে। তো এ কারণে আসলে তুরস্কের ক্ষেত্রে পিআর পদ্ধতিটি একটি সাকসেসফুল স্টোরি হিসেবে বিগত 70 বছর ধরে আমরা দেখে আসছি। হ্যাঁ, এর যেটা আমি বললাম, এখানে আসলে ওই যে ছোট ছোট পার্টিগুলোর কিছু ক্ষতি হয়। আচ্ছা, আবার যদি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের প্রশ্নে ফিরে আসি, মূলত এই সংগঠনটি যদি পিআর পদ্ধতি নাও হতো, তাদের যে অঞ্চল রয়েছে সেখান থেকে তারা বেশ কিছু সিট পেয়ে যেত। এই পার্টিটিকে, এই যে নিষিদ্ধ সংগঠনটির যে রাজনৈতিক পতাকাধারী দলটি রয়েছে তুরস্কের সংসদে, এই দলটি মূলত তারা কিন্তু তুরস্কের প্রধান বিরোধী দলের সাথে কোয়ালিশন করে পার্লামেন্টে স্থান করে নিয়েছিল প্রথমবার, এবং বিগত নির্বাচনেও তারা একই কাজ করেছে। অর্থাৎ তাদের এইচডিপি নামে যে দলটি, সেই দলটি মূলত তারা যদি তুরস্কের যে মূল প্রধান দল রয়েছে, প্রধান বিরোধী দল রয়েছে বর্তমানে এরদোয়ানের নেতৃত্বে, যে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, এটি রুলিং পার্টি, সিএইচপি যেটি হচ্ছে রিপাবলিকান পিপলস পার্টি, এবং এটির সাথে আরও ছোট ছোট অনেকগুলো দল, এবং এই বিচ্ছিন্নতাবাদী দলটিও কিন্তু একটি অঘোষিত কোয়ালিশন করে তারা কিন্তু তাদের অবস্থানটি পার্লামেন্টে ধরে রেখেছে। কাজে এইটি একটি রাজনৈতিক বিষয়, এটি নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত একটি বিষয় নয়। এই বিষয়ে আমাদের দেশের যে সামাজিক মাধ্যমগুলোতে আমরা দেখেছি যে লেখালেখি হয়েছে, সেখানে কিন্তু আসলে ভুল লেখালেখি হয়েছে। আচ্ছা, এটির একটি পজিটিভ দিক আমি আলোচনা করতে চাই, সেটি হচ্ছে তুরস্ক ইউরোপিয়ান পার্লামেন্টের মেম্বার, ইউরোপিয়ান কাউন্সিলের মেম্বার, ইউরোপিয়ান ইউনিয়নের নয়। ইউরোপিয়ান ইউনিয়ন একটি আলাদা সংগঠন, কিন্তু ইউরোপিয়ান কাউন্সিল কিন্তু আরও অনেক পুরনো, এবং তুরস্ক এটির প্রতিষ্ঠাতা মেম্বারদের একটি। এখন ইউরোপিয়ান কাউন্সিলের যে পার্লামেন্ট রয়েছে সেখানে তুরস্কেরও কিছু এমপি যায়। তো তুরস্ক কিন্তু পুরো বিশ্বকে বলতে পারে যে দেখো, আমি তাদেরকে রাজনীতি করার স্পেস ছেড়ে দিয়েছি, কিন্তু তারপরও তারা সশস্ত্র আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং এ কারণেই কিন্তু জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, নেটো, মার্কিন যুক্তরাষ্ট্র, এই দেশগুলো, এই বিশ্বমোড়লরা কিন্তু এই সন্ত্রাসী গোষ্ঠীটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দেয়, যদিও তারা পিছনে পিছনে তাদেরকে অস্ত্র, অর্থ এবং আপনার গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকে, কিন্তু প্রকাশ্যে কিন্তু তাদেরকে সন্ত্রাসী সংগঠন বলতে তারা বাধ্য, কারণ তাদের তো রাজনৈতিক একটি স্পেস রয়েছে, সেখানে তারা পার্লামেন্টে তাদের কথাগুলো তুলে ধরতে পারে, কিন্তু তারপরেও তারা এটার পাশাপাশি সশস্ত্র একটি সংগঠনকে পালছে, যেটি কিন্তু আসলে তাদেরকে, তাদের যে সশস্ত্র সংগঠনটি রয়েছে এটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করতে আপনার একটি রোল প্লে করেছে। কাজে এটি একটি পজিটিভ দিক। দর্শক শ্রোতা, আজকে তুরস্কের নির্বাচন ব্যবস্থা এবং কিছুটা রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি নিয়মিত দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদেরকে বেশি বেশি অনুপ্রাণিত করবেন, যাতে আমি আপনাদের সাথে আরও সময় অতিবাহিত করতে পারি, এবং আমার যে তুরস্কের এবং অন্যান্য যে আমার যে দীর্ঘ সাংবাদিকতা জীবনের যে অভিজ্ঞতা রয়েছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। সকলকে ধন্যবাদ, যে যেখান থেকে দেখছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।